বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে তুমুল বেগে ঝগড়া চলছিল। ঝগড়ার এক পর্যায়ে বরপক্ষের একজন সামনে থাকা ফিতা একটানে ছিঁড়ে ফেলে কনেপক্ষের একজনকে কষিয়ে এক থাপ্পড় লাগলো। ঘটনাস্থলে উপস্থিত সকলে হতবাক। এমন ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না। সকলের প্রেশার দ্বিগুণ বেড়ে গেল যেন কয়েক সেকেন্ডে। বিয়েবাড়ির গেটের এপাশ ওপাশ দাঁড়িয়ে কনেপক্ষের লোকজন বরপক্ষের লোকজনের সাথে টাকা নিয়ে তর্ক বিতর্ক করবে, এটাই স্বাভাবিক। হয় যদি কনের বন্ধু বান্ধব বা ছোট বোন থাকে তাহলে তো কথাই নেই। এই স্বাভাবিক একটা বিষয় এমন অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হতে হবে, এটা কনেপক্ষের সকলের ভাবার বাইরে ছিল। থাপ্পড়টা খেয়েছে হৈমি। তার নরম গালে কাঠের মতো শক্ত হাতের পাঁচ আঙ্গুলের দাগ খুব কড়াভাবেই পড়েছে, কিন্তু তার চোখ দুটো বন্ধ। থাপ্পড়টা এতই জোরে ছিল যে হৈমির মাথাটা ঝিম ধরে গেছে। হৈমির পাশে থাকা সকলে হৈমির কাঁধ চেপে ধরল। সকলের চোখে মুখে আতঙ্ক। এদিকে বরপক্ষের সকলের জান যায় যা অবস্থা। ছোট ছেলে রুদ্র শেখ এমন কাণ্ড ঘটাবে তা ভাবনার বাইরে ছিল রেদওয়ান শেখের। এই ছেলের বিয়েতে আসুক তা কেউই চায়নি। শুধুমাত্র রাফিদ শেখ রেদওয়ান শেখের বড় ছেলের জোড়াজুড়িতে এই ছেলেকে আনতে বাধ্য হয়েছে রেদওয়ান শেখ। যদিও রুদ্র আসার জন্য মোটেও পাগল ছিল না, বরং নিয়ে আসায় বেশ বিরক্তি হয়েছে। তবুও মায়ের দেওয়া কসম আর ভাইয়ের করা অনুরোধে সে এসেছে। রাফিদের বুকটা ধকধক করছে। এই মুহূর্তে বরবেশে এভাবে দাঁড়িয়ে থাকা তার জন্য খুবই লজ্জাজনক এবং কষ্টকর হচ্ছে। তার মনে হচ্ছে ছোট ভাইকে দরদ দেখিয়ে না নিয়ে আসাটাই ভালো ছিল। কী আর হতো, সকলে যখন প্রশ্ন করতো আপনার ছোট ভাই এলো না কেন, তখন না হয় বলে দেওয়া যেত আমার ভাই একটা সাইকো, এখানে আসেনি তাই সকলের মঙ্গল হয়েছে। নয়তো তার অপছন্দনীয় কিছু দেখলেই পাগলামি শুরু করবে। এটা বুঝবে না গোটা দুনিয়া তার নিয়মে চলে না। গোটা দুনিয়ার মানুষ তার নিয়ম মানতে বাধ্য থাকবে না। গোটা দুনিয়ার মানুষ রুদ্র শেখের গোলাম হবে না। রাফিদের ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালাতে। না জানি কনেপক্ষের লোকেরা এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। বিয়েবাড়িতে কনেপক্ষের সাথে বরপক্ষের তর্কাতর্কি ভালোই চলছিল। তর্কের হয়তো এসব তর্কাতর্কি বিরক্ত হয়ে যে মেয়েটা বেশি মুখ চালিয়েছে তার গালে থাপ্পড় লাগিয়ে দিছে। এতে যে নিজের ভাইয়ের সর্বনাশ ঘটতে পারে বা যার গায়ে হাত তুলছে সে কোনো স্টেপ নিতে পারে, এতে কোনো মাথা ব্যথা নেই। বরপক্ষের সকলে তাই ভাবতে লাগলো। এদিকে হৈমি পিটপিট করে চোখ খুলে তাকাতে সামনের মানুষটার দিকে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো তার গাল বেয়ে। পাশে থাকা সকলে আতঙ্কিত কণ্ঠে বলল, হৈমি তুই ঠিক আছিস? সাথে সাথে হৈমি নিজের দোকান চেপে আতঙ্কিত হয়ে দিল এক চিৎকার। থাপ্পড় খাওয়ার এত সময় পর রিয়াক্ট হলো, আর এভাবে হলো যে সকলেই দ্বিগুণ আঁতকে উঠল। হৈমির চিৎকার শুনে লাল টকটকে মুখখানি দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুদ্র বিয়েবাড়ির ভেতরে এগোতে লাগলো। এদিকে সকলের ভয়ে হাত পা কাঁপতে শুরু করছে। বরের বাড়ির কয়েকজন মেয়ে এসে হৈমিকে বোঝাতে লাগলো, সান্ত্বনা দিতে লাগলো। রেদওয়ান শেখ লজ্জায় মাথা নিচু করে আছে। রাফিদের মুখটা চুপসে গেছে। কোণে নয়নার ছোট বোন নয়না হৈমিকে থামানোর চেষ্টা করছে। হৈমি এবার আতঙ্কিত কণ্ঠে বলল, বিয়েবাড়িতে বনমানুষ ঢুকে কিভাবে? জঙ্গলের ভূত এসে আমার সুন্দর গাল লাল করে দিয়ে চলে গেল, আর তোরা আমাকে থামাতে বলছিস? এই যে বর্মশাই, আমাদের সাদের দুলাভাই শালিদের সাথে লড়তে পারবেন না বলে জঙ্গল থেকে জঙ্গলি ভূত ধরে এনেছেন। বরপক্ষের সকলে এবার হাঁটু কাঁপতে শুরু করলো। রুদ্রকে এসব কি বলছে? রুদ্র শুনতে পেলে আর রক্ষে থাকবে না, হয়তো এবার তুলে এক আছাড় দিবে। রাফিদের বড় মামি এসে হৈমির গালে আলতো করে ছুঁয়ে বলল, সরি আম্মু, দুঃখ পেও না, আমরা অন্তত লজ্জিত। আসলে আমাদের ছোট ছেলে একটু খ্যাপাটে টাইপের, ওর হয়ে আমরা সকলে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রেদওয়ান শেখ নয়নার বাবার কাছে ভীষণ লজ্জা এবং দুঃখ প্রকাশ করলো। নয়নার বাবা হৈমির দিকে অসহায় মুখে তাকালো। হৈমি তার অসহায় মুখটা দেখে নিজেকে স্বাভাবিক করে নিল। সাথে সাথে ভুবন ভোলানো এক হাসি দিল এবং বলল, ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি কিছু মনে করিনি। মানুষরা প্রকৃত মানুষের মাঝে চলে আসলে এমন উল্টোপাল্টা কাজ করেই থাকে। বাপরে ভয়ঙ্কর দেখতে, মাগো মা, ঘাড় অব্দি চুল, মুখ ভর্তি দাড়ি, মনে হয় জঙ্গলের রাজা উঠে আসছে মানুষের মাঝে। জঙ্গলের রাজা আমার মতো সুন্দরীর মর্ম বুঝবে কি করে? বোঝেনি তো, হনুমানের মতো আচরণ করে গেল। নয়নার বাবা এসে হৈমির মাথায় হাত বুলিয়ে বলল, সরি রে মা, আমাদের জন্য তোকে অপমানিত হতে হলো। হৈমি ঠোঁট ফুলে বলল, আঙ্কেল আমি কিন্তু কেঁদে দিব। নয়নার বাবা হৈমির কপালে চুমু খেয়ে বলল, না না না, কাঁদলে তো তোর মেকআপ নষ্ট হয়ে যাবে। এখন তুই কি করে সবার থেকে পারফেক্ট অ্যান্ড ডিফারেন্ট অ্যান্ড সুপার ওমেন হয়ে থাকবি বলতো? সাথে সাথে হৈমি বড় হা করে এক হাত গালে দিয়ে রাফিদের দিকে চেয়ে বলল, আল্লাহ রে আল্লাহ, কী ঘটে গেল? দুলাভাই আপনি এখানেই দাঁড়ান, আমি একটু আমার শ্বাস ঠিক করে আসি। বনমানুষের হাত পড়েছে গালে, আল্লাহ জানে মেকআপ ঠিক আছে কি না। ভাবছিলাম নয়না আপু দেবরের সাথে লাইন মারবো,
তা না কোথা থেকে এই আজারা ফালতু লোক ধরে আনছেন কে জানে। বাই দ্য ওয়ে, আপনার কয়টা ভাই এসছে বিয়েতে? বলে এদিক সেদিক তাকাতে লাগলো। রাফিদ হকচকিয়ে গেল। একদমই এতগুলো কথা একটা মানুষ কিভাবে বলতে পারে, তবু সম্পূর্ণ অচেনা অজানা এতগুলো লোকের ভিড়ে? কে বলবে কিছুক্ষণ আগে এই মেয়েটা কারো হাতে থাপ্পড় খেয়েছে? বরের বাড়ির সবাই সব বর বেশ অবাক হয়ে চেয়ে রইল। এতক্ষণ এখানে ভীষণ সিরিয়াস কিছু ঘটার কথা ছিল, অথচ মেয়েটা কিভাবে সব ম্যানেজ করে নিল। কেমন রসিকতা শুরু করে দিয়েছে। কনে বাড়ির সকলে মিটিমিটি হাসছে, তারা জানেই তাদের হৈমি ডিফারেন্ট গার্ল। তার লিস্টে রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, সিরিয়াস কোনো বিষয় নেই। সে প্রাণ খুলে হাসতে জানে, ননস্টপ কথা বলতে পারে। অচেনা মানুষকে 2 মিনিটে চেনা করে নেওয়ার, আপন করে নেওয়া তার বা হাতের খেল। সকলে হৈমির দিকে অবাক চোখে চেয়ে আসে। হৈমি হি হি করে হেসে বলল, কি আমাকে চিনতে পারছেন না? আরে আমি হলাম হৈমন্তী, ডাকনাম হৈমি। কিছুক্ষণ পর আপনার সাথে যার বিয়ে হবে, মানে নয়না আপি, তার বোনের থেকেও বেশি কিছু। এই যে নয়না, কাঁধে হাত জড়িয়ে বলল, নয়না হলো আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট বুনু। এবার চিনছেন তো? আপনারা সবাই বসতে থাকুন, আমি আসছি। বলে হৈমি খুশি মনে পিছনে ঘুরলো। আবারও বরের বাড়ির লোকের দিকে ঘুরে উৎসুক নয়নে চেয়ে থাকলো। এই যা, আসল কথাই জিজ্ঞাসা করা হয়নি। আমাকে কেমন লাগছে? শ্বাসটা ঠিক আছে তো? সুন্দর লাগছে না আমায়? একদম পচা বলবেন না, তাহলে এক্ষুনি কান্না করে সাগর বানিয়ে ফেলবো। তখন কিন্তু জাহাজ ছাড়া বউ নিয়ে যেতে পারবেন না। কথাগুলো বলে হি হি করে হাসতে লাগলো হৈমি। কনের বাড়ির লোকেরা হাসতে লাগলো, বরের বাড়ির লোকেরা কেউ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। রেদওয়ান শেখর হৈমিকে ভীষণ পছন্দ হলো। বর্তমান সময়ের মেয়েরা এত প্রাণ খুলে মিশতে পারে জানা ছিল না তার। এখন তো মেয়েরা সব জায়গায় নিজেকে অতি আধুনিকভাবে প্রেজেন্ট করতে গিয়ে নানা রকম ভনিতা করে নিজেদের প্রতিবন্ধী করে ফেলে। চোখের পলক ফেলা থেকে শুরু করে কথা বলা সবটাই ঢং আর ন্যাকামিতে ভরা। তিনি গলা খাঁকড়ে দিয়ে বললেন, বাহ, বেশ সুন্দর লাগছে মামুনি তোমাকে, একদম প্রিন্সেসের মতো লাগছে। সাথে সাথে হৈমি লাফিয়ে উঠলো। রিদওয়ান আঙ্কেলের গালে টুপ করে চুমু খেয়ে 2 গাল টেনে দিয়ে বলল, ওয়াও আঙ্কেল, আপনি কত কিউট। আচ্ছা আমি একটু আসছি, নিজেকে আরেকটু সুন্দর করে গুছিয়ে আসছি, তারপর আপনার বাড়ির ছেলেদের সাথে লাইন মারবো, চিন্তা নেই। দেখেন মুখটা কেমন স্বাভাবিক হয়ে গেছে। এই মুখ দেখে আবার আমাকে কম সুন্দরী বলতে পারে? গেটের সকল নিয়ম নয়ন সম্পূর্ণ করলো। হৈমি যত ডিমান্ড করছিল তার থেকে 10,000 টাকা বেশি দেওয়া হলো। বরপক্ষে টেনশন কিছুটা কমে গেছে। রেদওয়ান শেখ এদিক ওদিক তাকিয়ে দেখলো তার গুণধর ছোট পুত্র পায়ের উপর পা তুলে চেয়ারে বসে আছে। মুখে তার গাম্ভীর্য ভাব, মনে হয় গোটা রাজ্যের চিন্তা সে একাই করে বেড়াচ্ছে। বিয়েবাড়ি এসে কই আনন্দ ফুর্তি করবে তা না, নিজে তো একটা বোরিং রোবট পার্সন। বাকি সবারও আনন্দ প্রায় মাটি করে সাজছিল। ভাগ্যিস মেয়েটা বাচ্চা ছিল, তাই বিষয়টা গায়ে মাখেনি। ইচ্ছে করছিল গিয়ে বেশ ধমকাতে, কিন্তু ধমকানোর পর যা রিয়াকশন হবে তা ভেবে আর এগোলেন না। তার শালিকার মেয়ে সূচনাকে বলল, মামুনি তুমি কি ওই পাগলের কাছে যাও তো? তুমি আর তোমার খালামুনি ছাড়া কেউ তো সাহস করে ওর ধারে কাছে যেতে পারে না। সূচনা খানিকটা লজ্জা পেল, মাথা নিচু করে বলল, আচ্ছা খালুজান, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি এবং জিজ্ঞাসা করবো এমন ঘটনা কেন ঘটালো। এটা তো আমাদের আত্মীয়র বাড়ি। রেদওয়ান শেখ এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তা কি ওর ভাবনা আছে সব জায়গায় গাউজারি করে বেড়ায় এই জন্য? ছেলের জন্য? জানি কবে আমি স্ট্রোক করে মরে যাই। পড়াশোনা শেষে কত করে বোঝালাম বিজনেসে বস, না সে বিজনেসে বসবে না। বাবা ভাইয়ের ঘাড়ে বসে খাবে আর সব জায়গায় পাওয়ার খাটাবে। রাস্তা দিয়ে কোনো মেয়ে নেগেটিভ কাজ দেখলে ছাড় দিবে না, মারধর শুরু করে দিবে। ছেলেদের কথা তো বাদেই দিলাম। সেদিন লোককে ফোন করে জানালো তার ছেলে নাকি আমার ছেলের জন্য প্রেমটাও করতে পারে না। তার ছেলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরঘুর করছিল, আমার গুণধর পুত্র নাকি তার বন্ধুরা আটকেছে, মেয়েটাকে ধমকেছে আর ছেলেটাকে কয়েকটা চড় থাপ্পড় দিয়েছে। রাস্তা দিয়ে ছেলে মেয়ে বিয়ের আগে এমন ঘোরাঘুরি নাকি সে অ্যালাউ করবে না। ছেলেটা যেই বলেছে এটা পাবলিক প্লেস, সবার আসার অধিকার আছে, তখনই নাকি সবার সামনে মাইল লাগাইছে। ভাবা যায় এগুলো? সূচনা মুচকি এসে বলে, খালুজন ওর মতো করে যদি আরও একজন ভাবে তাহলে হয়তো ওর কাজ কারো বিরক্ত লাগবে না, বরং সকলে মিলে ওকে নিয়ে গর্ববোধ করবে। রেদওয়ান শেখ বলল, না রে মা, দুনিয়াটা ও যেভাবে ভাববে দেখতে চায় সেভাবে দুনিয়া চলে না। এখানে সবাই স্বাধীন চেতা। দেখ না আজকে ওর কাণ্ড দেখে সকলে ওকে কত কী ভাবছে। কিন্তু আমি তো বাবা, আমি ঠিক বুঝতে পেরেছি এর পেছনে যৌক্তিক কারণ অবশ্যই আছে। কিন্তু কি সেটা আমি বা আমরা খেয়াল করিনি, বুঝতে পারিনি, কিন্তু ওর কাজে সঠিক। সূচনা বলল, জি খালুজন, আমি কিছুটা আজ করছি। আমি শিওর হওয়া দরকার। মেয়েটা তো বাচ্চা মেয়ে, তাকে এইভাবে মারা ঠিক হয়নি, এটা বোঝাবো আমি। রুদ্রের পাশে এসে বসলো সূচনা, নরম গলা বলল, এভাবে একা বসে আছো, রাফিদ ভাইয়ের কাছেও তো বসতে পারো। রুদ্র চুপ করে রইল না, সূচনার দিকে তাকালো।
আর না কথা বলল। এতে সূচনার যায় আসে না, কারণ রুদ্র এমন ছোটবেলা থেকে দেখে আসছে সে রুদ্রকে। মায়ের মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিয়ে করে নেয়, তাই রুদ্রর মা তার খালুমণিকে তাকে নিয়ে আসে নিজের বাড়িতে। তার কন্যা ছিল না, আর নিজের বোনের মেয়ে, সৎ মেয়ের একটু কটু কথা শুনে বড় হোক তা সে চায়নি, তাই নিজের কাছে রেখে নিজ সন্তানের মতো বড় করেছে সূচনাকে। সূচনা এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। বয়সে 5 বছরে ছোট সে। রুদ্র আর রাফিদের 7 বছরে। সূচনা বলল, তুমি মেয়েটাকে কেন মারলে, বলবে প্লিজ? রুদ্র কোনো উত্তর না দিয়ে ফোন বের করে ফোন টিপতে লাগলো। সূচনা এক ঢোক গিলে নিয়ে আবারও জিজ্ঞাসা করলো, কেন মারলে একটা বাচ্চা মেয়েকে? বিয়ে বাড়িতে এসব তর্ক হয়, এটা মজা, তুমি মেনে ঠিক করনি। রুদ্র কঠিন চোখে তাকালো। সূচনা মাথা নিচু করে বলে, সরি। রুদ্র এবার গম্ভীর করে বলল, এখানে কি করছিস? যা ওদের সাথে গিয়ে বস। সবাই আমার ধারে কাছে আসার চেষ্টা করে না, আর তুই এত কাছে বসে আছিস, ভয় লাগে না তোর? সূচনা মুচকি এসে বলে, না, কারণ আমি জানি তুমি নিজের মা, আর এই মরা মেয়েটাকে কখনো কষ্ট দিবে না, তাই তো আমার কোনো ভয় নেই তোমার কাছে। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ গিয়ে ওদের সাথে বস, আমার এত কথা শুনতে ভাল লাগে না। সূচনা মুখটা গোমড়া করে বলল, বাবা রে, আমি তো কথাই বললাম না। জানো হৈমি একদম কত কথা বলে। রুদ্র ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, হৈমিকে? এই জঙ্গলের রাজা গোমরামুখ হনুমান বনমানুষ কোথাকার, একদম আমার নাম নেবে না। কি ভাবেন কি নিজেকে? হ্যাঁ, কি এমন আছে? হ্যাঁ, গায়ের জোর বলে হৈমির গায়ে হাত তুলে পার পেয়ে যাবেন? আপনার যেমন গায়ের জোর আছে, আমার তেমনি মুখের জোর। আপনি জানেন আপনার জন্য আমার কত ক্ষতি হয়ে গেল? বলে চেয়ার টেনে রুদ্র সূচনা কাছাকাছি বসলো। হৈমির কথা শুনে সূচনা ভয়ে দাঁড়িয়ে পড়ছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। এক ঢোক গিলে কাপা গলায় বলল, হৈমি চলো আমরা ওদিকটা যাই। সূচনার কথা শুনে হৈমি একদম রুদ্রের মুখোমুখি মুখ করে বসলো। ডাগর ডাগর চোখে বড় বড় পাপড়িগুলোর দিকে পিটপিট করতে করতে রুদ্রের দিকে চেয়ে বলল, ওয়েট আপু, ওয়েট। এটা কি কোনো যন্ত্রমানব? এমন রোবটের মতো বসে আছে কেন? এমন শক্ত করে চেয়ারে বা কেন? এই বেটা, কি সমস্যা? দোষ কে করেছে, আপনি না আমি? একদম চোখ নিচে রাখেন। দোষ করছেন, সো এখন সরি বলেন, নয়তো আজকে কপালে খাবার জুটবে না। আমার মতো অবলা শিশু, অবলা মেয়ে, অবলা নারী, কিউট বাচ্চা গোলাপি রানীর গায়ে হাত তুলতে আপনার বিবেক নাড়া দিল না? জানেন, স্কুল কলেজে সবাই আমাকে গোলাপি দিদি বলে ডাকে। নামটা আমি বলে দিয়েছি ওদের। গোলাপি আমার ফেভারিট কালার, তাই তো আমি গোলাপি রানী, গোলাপি দিদি। যাক, আসল কথায় আসি। দেখেন গালটা কি না লাল করে দিয়েছেন। লাল করার ইচ্ছে হয়েছে বললেই হতো, আমি মেকআপ করে লাল করে নিতাম। এইভাবে কেউ মারে? দেখেন 5টা আঙ্গুল স্পষ্ট। বাই দ্য ওয়ে, পুকুর ঘাটে আপনার হাতটা দেখি, কি বসাইছেন, লোহা নাকি অন্য কিছু? বলেই হাত ধরতে নিলে রুদ্র ঠাসিয়ে আর একটা থাপ্পড় লাগিয়ে দিতেই চেয়ার থেকে নিচে পড়ে গেল হৈমি। সূচনা এবার কেঁদে দিল ভয়ে। বাচ্চা মেয়েটা এবার বুঝি আর নাই ভেবে হৈমিকে 2 হাতে ওঠাতে নিল। হৈমি এবার ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করলো। আর বলতে লাগলো, রাক্ষসের বাপ, শয়তান বেটা, জঙ্গলের ভূত, তোর কপালে ডাইনি বউ জুটবে, দেখে নিস, পেতনির মতো দেখতে হবে তোর বউ, যে সকাল বিকাল তোর রক্ত চুষে খাবে। আমার চেহারায় যদি আবার খারাপ হয় রে, তো হৃৎপিণ্ড জ্বালায় ফেলাবো। আজ মনে রাখিস, আমি হৈমি, এইবার আমার গায়ে হাত তোলার শাস্তি তোকে দিয়েই ছাড়বো। ভালোর কাল নাই, বোঝা হয়েছে আমার। ওরে আমার কোমরটা বুঝি হার নাই রে, আমার কপালে বুঝি রোমান্টিক জামাই আর জুটলো না রে নয়ন, তোর দুলাভাইয়ের এই কোমর ভাঙা মাইয়াটারে বুঝি আর পছন্দ করলো না রে। রুদ্র কথাগুলো শোনার আগে সেখান থেকে রাগে হনহন করে চলে গেল। সূচনা ভয়ে অবাক দুটোই হলো। এমন অবস্থায় এই মেয়ের মুখ ঠিকই চলে, একজনের হাত চলছে তো একজনের মুখ। সূচনা হৈমিকে চেয়ারে বসিয়ে তার চোখের পানি মুছে দিতে লাগলো। দুগালে 10 আঙ্গুলের ছাপ স্পষ্ট। বড্ড খারাপ লাগছে সূচনা। সূচনা বেশ সন্দেহ হলো, দুবার এভাবে গায়ে হাত তোলা তো এমনি এমনি না। এত রাগ বা কিসের জন্য যে এইটুকু একটা মেয়েকে এভাবে মারছে? নিশ্চয় এখানে অন্য কোনো ব্যাপার স্যাপার আছে। কিন্তু কি, হৈমি বেশি কথা বলে তাই, নাকি অন্য কিছু? আপাতত সব চিন্তাকে দূর করে হৈমিকে শান্ত করার চেষ্টা করতে লাগলো সূচনা। হৈমিকে হাড়ে ননস্টপ বক বক করেই যাচ্ছে। এখনই আবার সকলে জেনে যাবে দ্বিতীয়বার রুদ্রের থাপ্পড় দেওয়ার কথা। আর এবার নিশ্চয় কেউ রুদ্রকে ছেড়ে কথা বলবে না, যতই মেয়ের বাড়ির লোক সাদাসিধে হোক না কেন। ছেলের বাড়ির লোক এরকম বিহেভিয়ার করলে তবু দুবার কেউ ছাড় দিয়ে কথা বলবে না। এদিকে হৈমি এবার ভীষণ রেগে যাচ্ছে। কী সব বকে যাচ্ছে। রুদ্রকে কেউ বাজে কথা বললেও একদম সহ্য করতে পারে না সূচনা। তবু বারবার রুদ্রকে নিয়ে কটু কথা শুনতে হয়। হৈমি ছোট একটা মেয়ে, সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে।
ওর সাথে যা হয়েছে এতে রেগে যাওয়ার কথা, তাই ওর কথাগুলো ধরছে না। কিন্তু এরপর যদি বাকিরা কথা শোনায় রুদ্রকে, তাহলে সুজনা সহ্য করতে পারবে না। রুদ্র রেগে গিয়ে বাড়ি ছাড়া হলে দিনের পর দিন রুদ্রকে নজর না দেখেও থাকতে পারে না সূচনা। তাই হৈমিকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেল সেখান থেকে। হৈমি বকেই যাচ্ছে সমান তালে রুদ্রকে। সূচনা আর হৈমি চলে যাবার পর রুদ্র আবারও বড় বড় পা ফেলে সেই জায়গায় এলো। এক হাঁটু গেড়ে বসে নিচে পড়ে থাকা হোয়াইট স্টোনের টিকলিটা তুলে নিয়ে হাতের মুঠোয় বন্দি করে ফেলল। গভীর এক শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। চোখে মুখে সেই গম্ভীর ভাবটা স্পষ্ট রয়েছে। খানিক আগে যে আছে তাও বোঝা যাচ্ছে। হাতের মুঠো খুলে টিকলিটা চেয়ে দেখলো। আবারও থাপ্পড় খেয়ে নিচে পড়ে যাওয়ার সময় হৈমির টিকলিটা খুলে পড়ে গেছে বোধহয় ভেবে আরেক দফা গম্ভীর শ্বাস ছাড়ল। রাফিদ আর রুদ্রর মা সুরভি বেগম সমস্ত ঘটনা শুনে রুদ্রকে ফোন দেয়। যে করে হোক ছেলেকে বোঝাতে হবে, মানাতে হবে, মানুষ সামাজিক জীব, আর সমাজে টিকে থাকতে গেলে কিছু নিয়মের ভিতরে থাকতে হয়। কিন্তু তার ছোট ছেলে যেন কেমন, একদম সকলের থেকে আলাদা। পুরো দুনিয়ার মানুষ যাবে ডান দিকে আর সে যাবে বাঁ দিকে। সূচনা ফোন করে জানালো রুদ্রের বউয়ের বোনের বান্ধবীর গায়ে হাত তুলেছে। পুতুলের মতো মেয়েটা নাকি দেখলেই শুধু আদর করতে মন চায়, তোতা পাখির মতো নাকি কথা বলে মেয়েটা। এমন মেয়ের গায়ে হাত তুলে মনে মনে বিড়বিড় করতে করতে ফোন কানে ধরে রইল। দুবার সময় ফোন রিসিভ হলো। সুরভি বেগম এক ঢোক গিলে নিয়ে পরম স্নেহে খুব ভালোবাসা ও আদর মেখে বললেন, বাবা তুমি কোথায়? ভাইয়ের আশেপাশে আছো তো? রুদ্র গম্ভীর করে বলো, যেটা বলতে ফোন দিয়েছো সেটা বলো। আমি কোথায় আছি তা তুমি ভালো করে জানো। সুরভি বেগম ছেলের স্বভাব ভালো করে জানি। তার ছেলে উপস্থিত জ্ঞান ও বেশ প্রখর। কোনো ভনিতা ছাড়া পছন্দ করে না ছেলেটা। সোজাসাপটা কথা তার বেশি পছন্দ। তাই হালকা হাসলো সুরভি বেগম। অতঃপর খুব ভালোবেসে বলল, বাবা তুমি যেন আর কোনো ঝামেলা না করো। দেখো বাবা, আজ তোমার বড় ভাইয়ের বিয়ে, আজকের দিনে এমন রাগ করতে নেই। বিয়ে বাড়িতে অমন দুষ্টুমি হয়ে থাকে, তাই বলে তুমি রেগে গিয়ে ওটুকুন একটা বাচ্চা মেয়েকে মেরে দিবে? আমি তোমাকে মেয়েটাকে সরি বলতে বলবো না। আমি শুধু বলবো বউ উঠিয়ে নিয়ে আসা অবধি যতক্ষণ না ও বাড়িতে থাকবে শান্ত হয়ে থাকবে। যে যাই বলুক তুমি চুপচাপ থাকবে, আর কোনো পাগলামো করবে না। এটা তোমার মায়ের আদেশ। ভাবলে আদেশ, অনুরোধ ভাবলে অনুরোধ। ভুলে যেও না তোমার বড় ভাইয়ের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আজকে। তোমার জন্য সেই দিনটা কোনোভাবে মাটি হয়ে যাক, তোমার পরিবারকে কারো কাছে অসম্মানিত হতে হোক, এটা নিশ্চয়ই তুমি চাইবে না। মায়ের কথা শুনে রুদ্র একটু শব্দটাও করলো না, শুধু গম্ভীর শ্বাস ছাড়লো। সৌরভীকেও মুচকি এসে বলল, ধন্যবাদ বাবা। আর শোনো, তোমার বাবাকে ভুল বোঝো না, উনি আমায় কিছুই জানেননি। সূচনা আমাকে ফোন করে সব জানিয়েছে। কারণ সূচনাকে আমি বলেই দিয়েছিলাম ওদিকে খবরাখবর আমাকে জানাতে। তুমি ওর ওপর রেগে যেও না বাবা, ও আমার আদেশ পালন করছে শুধু। এখন গিয়ে ভাইয়ের পাশে বসো কেমন? রুদ্র ফোন কেটে দিল। সুরভি বেগম স্বস্তির এক নিঃশ্বাস ছেড়ে রেদওয়ান শেখকে ফোন করে জানিয়ে দিল রুদ্রকে সে বুঝেছে, আর কোনো সমস্যা হবে না, তাই কোনো প্রকার টেনশন না করতে। হৈমি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ওয়াশরুমেই গিয়েছিল বিদায় সূচনা এদিকে তার খালামণিকে ফোনে সবটা জানিয়ে দিতে পেরেছে। হৈমি বেরোতে শুরু হয়ে গেল ননস্টপ বকবকানি। সূচনা এবার প্রচণ্ড হাসি পাচ্ছে, কিন্তু হাসা যাবে না। মেয়েটা যাতে সেকেন্ড টাইম মারের জন্য কাউকে না বলে সেই জন্য বোঝাতে হবে। বেশ কিছুক্ষণ কথা বলে বুঝলো না, কাউকে কিছু বলবে না। মেয়েটা বেশ সহজ সরল, মন খুলে শুধু কথাটাই বলতে জানি। এই বয়সে পাশে 5 মিনিট বসে থাকলেও না জানি কি ঘটে যেত ভেবেই মুচকি আসলো। ইস, আবার আমাকে মেকআপ লাগাতে হবে। কোথায় ভাবলাম বরের ভাইদের সাথে লাইন মারবো, তা না, এবার গোলাপি দিদি বসো গোলাপি মেকআপ নিয়ে। আচ্ছা আপু, রাফিদ ভাইয়ের কয়টা ভাই আসছে বিয়ে বাড়িতে? কথাগুলো বলতে বলতে ড্রেসিং টেবিলের সামনে গেল হৈমি। গালে প্রাইমার লাগাতে লাগাতে আয়নায় সূচনার দিকে তাকাতো। কিউট একটা স্মাইল দিয়ে বলল, তোমার কিন্তু হেব্বি দেখতে আপু। তুমি রাফিদ ভাইয়ের কি হও? আর ওই বন মানুষটা কি হয় তোমার? আচ্ছা আপি, ওনার মাথায় কি ব্যামো আছে? কথায় কথায় গায়ে হাত তোলে কেন? নাকি সুন্দরী মেয়ে দেখলে ওনার মাথায় অ্যালার্জি ভেসে ওঠে আর ওই পিড়াপিড়িতে ঠাস ঠাস লাগায়? এটা কিন্তু ঘোর অন্যায়। নিজের সমস্যা নিজের সমাধান না করে অন্যদের মারে কেন? এই যা, তুমি তো বেশ সুন্দরী, কই তোমায় তো মারলো না। আমি ছোট বলে এভাবে অত্যাচার কেন বলে কান্না ভঙ্গি করলো। সূচনা স্বভাবত চুপচাপ থাকতে পছন্দ করে, প্রিয়জন ব্যতীত তেমন কথা বলে না। তার উপর হৈমি যখন কথা বলে একসাথে অনেক কথা বলে, আর একসাথে প্রচুর প্রশ্ন ছুড়ে দেয়। কোনটা রেখে কোনটা বলবে, কোন উত্তর দিবে ভাবতে ভাবতে বেশ সময় পেরিয়ে যায়। এবার কিন্তু আমি সিরিয়াস রেগে আছি, আর আমার রাগের ধরন কিন্তু অন্যরকম। সাবধানে থাকতে বলো ওনাকে। কখন কি ঘটে যায় বলা যায় না। বাই দ্য ওয়ে, বসার ঘরে উনি তোমার কে হয় বললে না তো? সাজার সময় মেয়েটা কথা বলছে, শুধু মেয়েটার না, মেয়েটার চোখও যেন পিটপিট করে কথা বলছে। কিছু মানুষ আছে যাদের মুখে জোশ থাকে,
তারা কথার ছলে মানুষকে পটিয়ে ফেলতে পারে। হৈমি মেয়েটাও পটিয়ে ফেলছে সূচনাকে। সূচনার খুব পছন্দ হয়েছে হৈমিকে। এমন একটা ছোট্ট কিউট বোন থাকলে মন্দ হতো না, পুরো বাড়িটা হই হুল্লোড়ে ভরে থাকতো। হৈমির কথাগুলো শুনে সূচনা মৃদু হেসে বলল, রাফিদ ভাইয়ের আম্মু আমার খালামণি হয়। ও, তার মানে বন মানুষটাও তোমার ভাই? তোমার মতো এত সুন্দরী মেয়ের ভাই অমন রাক্ষস? তবে যাই বলো, রাফিদ ভাই কিন্তু বেশ কিউট, সো হ্যান্ডসাম। হবে নাই বা কেন, কার দুলাভাই দেখতে হবে না? সূচনা চুপ করে রইল। রুদ্রকে সে কখনোই ভাইয়ের নজরে দেখেনি, তাই হৈমির কথা ভালো লাগলো না। তবুও মুখে হাসি টেনে বলল, আমাকে বোধহয় খুঁজছে, আমি যাই, তুমি তাড়াতাড়ি চলে এসো। গালে হালকাভাবে মেকআপ লাগালো হৈমি। ব্যথায় টনটন করছে গালটা। ইচ্ছে করছে রুদ্রকে বকতে আর শাসতে। আগের মতো শ্বাস না হলো এবার মন্দ লাগছে না। শ্বাসে খেয়াল হলো টিকলি কোথায়। গালে হাত দিয়ে চেঁচিয়ে বলল, এই যা আমার টিকলি, হায় খোদা, আমার এত সুন্দর টিকলিটা কোথায় পড়ে গেল? আর কত অঘটন ঘটবে আজ আমার সাথে। বলে ওড়নাটা এক সাইডে দিয়ে, চুলগুলো এক সাইডে দিয়ে বেরিয়ে আসতে নয়ন সামনে পড়ল। সে হৈমিকে ডাকতে এসেছিল, বেশ রাগ নিয়ে বলল, কিরে, বেরিয়ে এলি কেন? আরও 2 ঘন্টা সাজগোজ কর, আপুর বিদায় হওয়ার সময় বেরিয়ে আসতি। হৈমির চোখ দুটো রসগোল্লার মতো করে বড় অবাক স্বরে বলল, তুই জানিস আমার টিকলি পাচ্ছি না? আর তুই জানিস বন মানুষটা আবার কি করছে? তুই জানিস সূচনা আপুর মতো সুন্দরী মেয়েটা নাকি মানুষটার বোন? রাফিদ ভাইয়ার বোন আছে, তাই বলে ওই হনুমানটারও বোন হওয়া কি খুব দরকার ছিল? নয়ন আবার হৈমির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আর বলল, আমি কিছু জানি না, জানতেও চাই না। বড় ভাইয়ের বোন হলেও ছোট ভাইয়ের বোন হওয়াটা এটাই তো স্বাভাবিক। তোর এই প্যাক প্যাক বাদ দে, যা বোন। চল, খাবে সকলে একসাথে আমাদের বাড়িতে। সকলের খাওয়া শেষ হলে আপুর বিয়ে পড়ানো হবে। আপু বলে দিছে কবুল বলার সময় আমরা যেন অবশ্যই আপুর পাশে থাকি। আপাতত তোর ক্যাসেট তুই অফ রাখ বোন। হৈমি নয়ন চলে যেতেই রুমের জানলা অপর পাশ থেকে ছোট্ট একটা চিরকুট ঢিল দিল কেউ। চিরকুটটা সোজা হৈমি যেখানে তার পার্স রেখেছে বিছানার কোনায় পড়ল। হৈমি নয়ন একসাথে বসে খাচ্ছে এবং সে মুহূর্তটা ক্যামেরায় বন্দি করছে মাহের, নয়নের বড় ভাই মাহের খান। এবার মার্সাস পোস্টের কোম্পানিতে জব করে। বিয়েতে তার এক্সট্রা কোনো কাজ নেই, শুধু বিয়ের প্রত্যেকটা খুনসুটি মুহূর্ত সহ ক্যামেরাবন্দি করা রাখা তার কাজ। বাকি কাজ চাচাতো বড় বড় ভাই আছে, তারা সামলাচ্ছে। এতগুলো ছবি উঠলো মায়ের, অথচ হৈমির একটা ছবিও স্পষ্ট ভালো হয়নি। তবে কি করে হবে? সে যে চুপচাপ কখনো কোথাও স্থিরভাবে দাঁড়ায় নেই, বসেও নেই। খাওয়ার সময় মেয়েটা গোটা রাজ্যের আলোচনা করতে হয় ভেবে মুচকে এসলো মায়ের। আরও কয়েকটা ছবি তুলে চলে গেলে নয়নার কাছে। যাওয়ার আগে পিছন ঘুরে হৈমিকে আরেক ঝলক দেখে নিল। এই মেয়ের মুখটা দেখার জন্য কতই না অপেক্ষা করতে হয়। এবার নয়নার বিয়েটা হয়ে গেলেও নয়নের আগে নিজেরটাও সেরে ফেলতে হবে, কথা ভেবে মুচকি হেসে গেল মাহের। পেট পুড়ে খাওয়ার পর নিজেকে 7 মাসের পোয়াতি মনে হয় হৈমির। তার 48 কেজি ওজন এবার 55 কেজি হয়ে যায় বোধ হয় না। না পারে হাঁটতে, না পারে কথা বলতে, পেট ফুলে বেলুন হয়ে থাকে। তাই চুপচাপ 10 মিনিট বসে থাকে। সারাদিন দুবার 10 মিনিট করে তাকে সবাই এমন চুপচাপ দেখতে পায়। বিয়ে পড়ানোর আগে হৈমি নয়নের রুমে এসে বিছানায় বসে খানিকটা ঝিমোচ্ছে। নয়ন এসে তাকে এইভাবে ঝিমোতে দেখে দাঁতে কিরমির করে বলে ওঠে, 2 মিনিটের মধ্যে ও ঘরে চল, বিয়ে পড়ানো হবে। আর শোন, আপুর সাথে আমি আর ভাইয়া যেতে পারবো না। আপন ভাই বোনেরা ডোলা ধরা যেতে পারে না, তাই তুই যাবি আপুর সাথে, সব গোছাতে হবে। এবার চল। নয়ন বেরিয়ে যায়। হৈমি চট করে উঠে দিল, আহা, নয়না আপুর সাথে সেও যাবে? তার মানে কনে বিদায়ের সময় তার তেমন কাঁদতে হবে না। এছাড়া বন মানুষটাকেও শায়েস্তা করা যাবে। ইয়াহু বলে এক লাফ দিল। নয়না আপু যখন কবুল বলবে, সেই বিশ্ববিখ্যাত মহামূল্যবান একটি ওয়ার্ড 3বার বলাকালীন রেকর্ড করতে রাখতে হবে ভেবে নিজের পাশ থেকে ফোনটা বের করে নিল। ফোন বের করে বলল, আহারে সোনা মানিক, আমার বিশ্বাস কর, বিয়ে বাড়ি আছে বলে, নয়তো তুই ছাড়া আমার সত্যি কেউ নেই। তুমি আমার জান, তুমি আমার প্রাণ। সকালে ঘুম থেকে উঠে তোমায় দেখি, রাতে ঘুমাতে যাওয়ার আগেই তোমায় দেখি। আমার সবটা জুড়ে শুধু তুমি আর তুমি। এই তো কিছুক্ষণ পর তারপর তোমায়, শুধু হৈমি তোমার। বলে ফোনটা পরপর কয়েকটা কিস করতে লাগলো। প্যাকেটে নিতে যেতে ছোট্ট একটা কাগজের টুকরো চোখে পড়লো। ভুরু কুচকে মুখে হাসি টেনে বলল, ওয়ে, লাভ লেটার নাকি? বারে হৈমি, কেল্লাফতে, নিশ্চয়ই বিয়ে বাড়িতে কেউ তোকে দেখে ক্রাশ খাইছে আর লাভ লেটার পাঠাচ্ছে। বাহ, এই যুগেও লাভ লেটার ইন্টারেস্টিং। বলে চিরকুটটা হাতে নিয়ে বেশ উৎসুক হয়ে কাগজের বাস করলো। মেয়েরা ওড়না ইউজ করে কেন? গলায় ঝুলিয়ে রাখার জন্য না কাঁধে ঝুলিয়ে রাখার জন্য? লজ্জা করে না ছেলেদের সামনে এইভাবে আসতে? সঙ্গের মতো সেজে আসতে কোনো মানা নেই। তাই বলে অসভ্য বড়বড়ের মতো বুকে থাকা ওড়না গলায় পেঁচিয়ে রাখা কোন লেভেলের অসভ্যতামি? নিজেকে কি মনে করো ক্যাটরিনা কাইফ, ঐশ্বর্য রাই?
বাঙালি মুসলিম নারী তুমি, সো সেভাবেই থাকার চেষ্টা করো। রুদ্র চিঠিটা পড়ে মাত্র ধপ করে বিছানায় বসে পড়লো হৈমি। হাওয়া ফুস হওয়ার মতো ফুস বলতে বলতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। ইস, কী লজ্জা, কী লজ্জা! বলতে বলতে দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে এলো। এভাবে কেউ তাকে কখনো বলেনি। ছি ছি করতে করতে ওড়নাটা সুন্দর করে গায়ে জড়িয়ে পিন আপ করে নিল। কোথায় ভাবলাম লাভ লেটার আসছে তা না, আমার হাওয়া ফুস করে দিল। কি বজ্জাত বন মানুষ! মা গো মা, কি নজর খাইস্টে বেটা! কোন দিকে নজর দিছে বেটা, তো চোখ আমি গিলে দিব। চিঠি পাইছি। আরে বেটা, সুন্দর করে মিষ্টি করে বুঝাই বলতি, তা না আমাকে অপমানটা করলি। বেহিন্না বেটা, তোর কপালে বউ নাই। তোর চিঠির উত্তর আমি তোরে দিয়ে দিব, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি সঙ্গের মতো সাজি, তাই না বেটা? তুই তো হনুমানকেও ফেল করে দিবি। বাই দ্য ওয়ে, পচা নর্দমা, উনি আমাকে থাপ্পড়টা এই জন্য লাগাইছে? ভারী আজব কাহিনি। উনি কি আমার গার্ডিয়ান নাকি, যে ভুল করলে মারবে? এই হৈমের গায়ে হাত তোলার সাহস আজ অব্দি কেউ দেখায়নি। আর তুমি কিনা বিনা পারমিশনে আমার কিউট গার্লটাকে লাল করছো। ভুল দেখছিলে, সুন্দর করে মনুষ্য প্রজাতির মতো বোঝাতে। বলা নেই কওয়া নেই, চেনা নেই জানা নেই, গায়ে হাত! পরক্ষণে চমকে উঠল হৈমি। হায় আল্লাহ, চরের ছুতায় আমাকে ছুঁয়ে দিল না তো! ইস, কেমন লোহার মতো হাতছি! কি রাক্ষস একটা! সুন্দরী মেয়ে পেয়ে ছোঁয়ার ধান্দা, লুচু কোথাকার! একদম বাজে কথা বলে নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। নিজেকে চোখ টিপ দিয়ে ডান হাতে 4 আঙ্গুল কিস করে সেটা গালে ছোঁয়ালো আর বলল, ইস হৈমি, তুই কি জোশ! এত কিউট কেন তুই? একটা পাপ্পি না দিয়ে থাকতেই পারি না তোকে। নিজেকে নিজে দেখে ক্রাশ খাইয়ে বারে বারে না জানি কোন পোলা কবে আইসা তুলে নিয়ে যায়। হায় হায় হায়! বাই দ্য ওয়ে, আমাগো বাড়ির সামনে বিশ্ব রোড। নিজেকে দেখে নিজেই ক্রাশ খাওয়াটা একটা আর্ট, যা সবাই পায় না। বিয়ে পড়ানো সহ বিদায় সব কমপ্লিট। মাহেরের বেশ টেনশন হচ্ছে হৈমিকে নিয়ে। গেটে যে ঘটনা ঘটেছে তাতে বেশ বুঝতে পারছে রুদ্রশেখের মাথা বেশ খারাপ। কিন্তু হৈমি তো ও স্বভাবসুলভ আচরণ করবে, আবার কোনো ঝামেলা হবে না তো? নানা রকম চিন্তা মাথায় নিয়ে বাড়ি ফিরল মাহের। নয়নাকে নয়নকে বলে দিল হৈমিকে ফোনে জানাতে ও বাড়িতে যেন চুপচাপ থাকার চেষ্টা করে, আর কোনো সমস্যা হলে ফোন করে যেন বলে। কারে বর কনে সহ বয়স্ক মহিলা দুজন বসেছে। রেদওয়ান শেখ বসেছে সামনে। হৈমিকে কারে বসতে বলেছিল, কিন্তু হৈমি সূচনা সহ রাফিদ ভাইদের বোনদের সাথে বসেছে। পুরো বাসটাকে মাতিয়ে রেখেছে হৈমি নিজে। ছোটরা তার সাথে গল্পে মেতে উঠলো, এবার বড়রা তার গল্প এনজয় করছে। রাফিদের মামাতো ভাই শোভন অপালকভাবে চেয়ে আছে হৈমির দিকে। মেয়েটার জন্য জাদু জানে কেমন। 15 মিনিটের মধ্যে পুরো বাসের লোকজনকে আপন করে নিয়েছে। এমনভাবে কথা বলছে, গল্প করছে, যেন তারা সকলেই একই বাড়ির লোকজন। আজই যে তাদের সাথে পরিচয় হয়েছে তা হৈমির কথা শুনে মনে হচ্ছে না। হৈমি কথার ফাঁকে বলে ওঠেন, আচ্ছা, আপনাদের বাড়ির আরেক ছেলে তো দেখছি না, ওই যে বন মানুষটার কথা বলছি, কালো রঙের কাবলি পরা ছিল, ঘাড় অব্দি চুল, কানে দুল পরা ছিল, ওই যে আমাকে যে থাপ্পড় লাগালো, যার কথা বলছি, জঙ্গলের ভূতটা কই, দেখছি না তো? বলে এদিক ওদিক চোখ ঘোরালো। সূচনা তার পাশেই বসা ছিল। সে এক ঢোক গিলে নিচু স্বরে বলল, হৈমি প্লিজ চুপ করো, সবাই মাইন্ড করবে। আরও চলে গেছে বাসায় আমাদের আগে। বা আরে, মাইন্ড করার কী আছে? এখানে প্রত্যেকটা লোকেই জানে ওই বন মানুষটা সুবিধার না। উনি না থাকার প্রত্যেক মানুষ বেশ অস্বস্তি রয়েছে। কি সত্যি তো? আরে, আমি মনোবিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়েই বেঁচে আছি কি আর এমনি এমনি নাকি? সকলের মনের কথা আমি এখন থেকে বেশ বুঝতে পারি। তাই ভাবি যখন পুরোপুরি মনোবিজ্ঞানী হয়ে যাব, না জানি কত লোক আমার থেকে বাস খাবে। বলে খিলখিল করে হাসতে লাগলো হৈমি। রুদ্র বাড়ির সকলের মুখ চিপে হাসতে লাগলো আর ভাবলো মেয়েটা মহাদুষ্টু। শোভনও হাসলো খানিকটা, দমিয়ে বলল, তা বেয়ান সাহেবা, আমার মনের কথাটা একটু বলে দিবেন প্লিজ? হৈমি পেছনে ঘুরে দেখলো হ্যাংলা পাতলা ছেলে দাঁড়িয়েছে, তার মুখের হাসির ঝলক রয়েছে অনেকটা। দৃষ্টিতে ছিটে দিকে হৈমি এবার আরও খিলখিল করে হাসতে হাসতে বলল, লাভ নাই বেয়ান সাহেব, আমার সাথে লাইন মারতে আসে, আমি তার দিকে ফিরেও তাকিয়ে নে, আবার আমার দিকে যে ফিরেও তাকে না, তার সাথে আমি লাইন মারতে চাই, কিন্তু সেই ভাগ্যটা আমার হলোই না। কারণ টিভির ভিতরে ঢুকে বা ফোনের ভিতরে ঢুকে তো লাইন মারা যাবে না, ইন্ডিয়াতেও যেতে পারবো না। বাস্তবে বা ক্রাশ খাইতে নাম মারলাম, খুঁজে পেলে কাউকে, আহাগো টুরু দুঃখ আমার। তবে কিন্তু হিরোদের মতো ক্ষণে ক্ষণে ক্রাশ খাই, কিন্তু বাস খাই না, হিহি। প্রতিদিন বেশ ভোরে ঘুম ভেঙে যায় হৈমির। যত রাতে ঘুমাক না কেন, তা বেশ সকাল সকাল ঘুম ভাঙে। তার উপর মেহমান বাড়ি এসেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ঘুমাতে বেশ কষ্ট হয়। তারপর কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না। পাটা বেশ ব্যথা করছে, পুরোপুরি ঘুমটাও হয়নি। শুয়ে থাকতে মন চাচ্ছে না। পাশে তাকিয়ে দেখলো সূচনা বেঘরে ঘুমাচ্ছে। উঠে বসে ভুয়া দুপুরে তুলে আনমনা ভেঙে টান টান হয়ে বসে রইল কিছুক্ষণ। কাল রাতে সকল নিয়মকানুন পালন করে বসার ঘরে
দিয়ে আসা হয়েছে নয়নাকে। সূচনার রুমের 2 রুম আগে একটা রুম চোখে পড়ে হৈমির। বেশ অবাক হয়ে সে, কারণ রুমের বাইরে সাদা সাদা দেওয়ালে কালো কালি লেখা প্রবেশ নিষেধ। দরজার সাইডে দেওয়ালে লেখাটা দেখে হৈমি ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, আপু এখানে প্রবেশ নিষেধ কেন? ও ঘরে কি কেউ থাকে না? সূচনা কিছু না বলে শুধু বলে, তুমি বুঝবে না। হৈমি আবারও কিছু জিজ্ঞাসা করতে গিয়ে আরেক প্রশ্ন মাথায় ঢুকে আসে। তাই সূচনার রুমে ঢুকতে ঢুকতে বলে, আচ্ছা আপু, বন মানুষটার অমন লম্বা চুল কেন? ছেলেদের ঘাড় ভর্তি চুল কি বিশ্রী লাগে! এগুলো দেখেই তো এক দফায় ভয় পেয়ে গেছিলাম। ভাগ্যিস আমার হার্ট স্ট্রং ছিল, নয়তো ওখানেই জ্ঞান হারাতাম। তোমাদের ভয় লাগে না? সূচনা তখন হৈমির মুখে হাত চেপে বলে, চুপ করো বনু, আর কথা বলো না। এগুলো খালামণি শুনতে পেলে খুব কষ্ট পাবে। খালামণি এসব পছন্দ করে না। কত নিষেধ করছে, কত বুঝিয়েছে, রুদ্র শোনেনি। বাসায় এগুলো নিয়ে কম ঝামেলা হয়নি। রুদ্র কারো কথা শুনে না। সে তার স্বভাব আচরণ, নিজের ব্যক্তিগত জীবন তার স্টাইলে নিজের মর্জি অনুযায়ী করে। কাউকে কেয়ার করে না। সবচেয়ে আলাদা মানুষ একজন। হৈমির বেশ মন খারাপ হয়ে যায়। কেমন ছেলে যে মায়ের কথা শোনে না! এমন সন্তান দুনিয়াতে কেন হয়? বাবা মায়ের অবাধ্য সন্তানরা দুনিয়াতে, আর যাই হোক, সঠিক মানুষ হতে পারে না। তাই তো লোকটা মানুষের কাতারে পড়ে না। বন মানুষ একটা। বিড়বিড় করতে করতে হৈমি রুম ছেড়ে বের হলো। সূর্যের আলোক রশ্মি এখনো সেভাবে আসেনি, কেবল হালকা আলো ফুটছে। হৈমি পুরো বাড়িটাই চোখ বুলালো। বেশ বড় সড়ো বাড়ি, বেশ বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে নয়না আপুর ভেবে মুচকে আসলো। এদিক সেদিক পা ফেলতে ফেলতে হাঁটতে লাগলো। হঠাৎ আবারও চোখ আটকে গেল প্রবেশ নিষেধ লেখাটায়। কেউ নেই, তাই ভুরু কুচকে এগিয়ে গেল। বাইরে থেকে তালা মারা বা সিটকানি লাগানো নেই। প্রবেশ নিষেধ থাকলে তালা মেরে দিত। তা না করে প্রবেশ নিষেধ লিখেছে, ঢং। দরজা হালকা ধাক্কা দিতে খুলে গেল। হৈমি প্রথমে চমকে গেল, পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিয়ে এগিয়ে ভেতরে তাকাতে যেন কারেন্ট শক খেলো। কারণ রুদ্র আধানগ্ন অবস্থায় বিছানায় হাত পা ছড়িয়ে চিঠি বেঘরে ঘুমাচ্ছে। এ প্রথম কোনো পুরুষ মানুষকে এভাবে দেখলো হৈমি। কাপড়বিহীন সব পুরুষ মানুষদের এমন ভয়ঙ্কর লাগে বুঝি? পুরো শরীর যেন ঠান্ডা বাতাস খেলো হৈমি। বুকের ভেতর ডিপ ডিপ আওয়াজ শুরু করতে লাগলো। এক ঢোক গিলে তার কাট কাট হয়ে যাওয়া শুকনো গলাটা ভিজিয়ে নিল। এত ভয়ঙ্কর চেহারার কোনো মানুষ হতে পারে না ভেবে পুরো গায়ে কাঁটা দিয়ে গেল তার। রুদ্র পুরো শরীর চোখ বুলে হৈমি ভয় লজ্জা দুটোই পেয়ে গেল। বুক থেকে শুরু করে পেট অবধি এত ঘন কালো, বেশ বড় বড় লোম যে পুরো বুকটা লোমেই ঢেকে আছে। দাড়ি মিডিয়াম থাকলেও মাথা ভর্তি চুল যা ঘাড় অবধি। এখন তা বালিশে মেলানো আছে। 3 কোয়ার্টার প্যান্ট পরা, হাঁটুর নিচে বড় কালো লোমগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে। বন মানুষ, জঙ্গলের ভূত নাম দিয়ে ভুল করেনি হৈমি। তাই ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার মনে পড়ে গেল সূচনার কথাটা। রুদ্রের মা রুদ্রের এই রূপে কষ্ট পায়। সব ঠিক লাগলো। বড় চুলগুলো হৈমির হজম করতে পারল না। হৈমির সামনে কোনো মা তার সন্তানকে নিয়ে কষ্ট পাবে, তা এই হৈমি সহ্য করবে না। তাছাড়া আমার প্রতিশোধ নেওয়া বাকি আছে মিস্টার বনমানুষ অ্যান্ড জঙ্গলের ভূত। আপনার এই চুলগুলো ভীষণ প্রিয়, তাই না? এইবার দেখেন হৈমি কী জিনিস। এবার যা হবে তা না হতে হৈমির প্রতিশোধ সফল হবে। এক মায়ের মুখে হাসি ফুটবে। ইয়াহু! আমাকে লজ্জায় ফেলা, তাই না? এবার নিজে লজ্জিত হবেন সকলের সামনে। হিহি, বেশ মজা আজকে। চিঙ্কা 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 গাইতে গাইতে ছুটে সূচনার রুমে এসে নিজের পাশ থেকে ছোট্ট একটা ধারালো কাঁচিটা নিয়ে আবার দৌড়ে গেল রুদ্রের রুমের দিকে। নিজের কাজে সফল হয়ে বিশ্বজয়ী এক হাসি দিল। পুরো কাজটা করতে করতে হাত পা বুক প্রচণ্ড কাঁপছিল। হার্টবিট বেড়ে গিয়েছিল কয়েক গুণ। কেচির গ্যাস গ্যাস শব্দে বাই চান্স যদি রুদ্রের ঘুম ভেঙে যায়, ভাবতেই তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। অবশেষে কাজের সফলতা পেয়ে গেলে চুলগুলো ওখানেই ভেবে রেখে দিল। কেচির সাথে ছোট্ট একটা চিরকুট দিয়ে এসেছিল, কিন্তু কলম আনেনি। ভয়ে দম বন্ধ হয়ে আসছে। কী করবে ভাবতে এদিক ওদিক তাকাতে টেবিলের উপর বেশ বই খাতা কলম দেখতে পায়। সেখান থেকে একটা কলম নিয়ে বসলো। হ্যালো মিস্টার জঙ্গলের ভূত, গুড মর্নিং। একজন অবলা আমি ভুল করেছে তাই বলে গায়ে হাত তুলবেন, ঠাস ঠাস করে গালখানা লাল করে দিবেন? তবু আমি কিছু বলিনি, কিন্তু কাল যখন শুনলাম আপনার এই জঙ্গল পানা আইনমিন বাবরি চুলের জন্য আপনার মা কষ্ট পায়, তখন আর চুপ থাকতে পারলাম না। এতে আপনার মা খুশি হয়ে আমাকে আদর করে দিবে, আর আমারও আপনার থেকে প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। হিহি। আপনার যেমন চুলগুলো প্রিয় ছিল, আমার তেমন নিজের গালগুলো খুব প্রিয়। এবার দেখুন প্রিয় জিনিসে দাগ পড়লে কেমন লাগে। উপস, সরি, আপনার তো কাট পড়ে গেছে। হিহি। হৈমি। সকাল 8টা বাজে। নয়নার পাশে এসে আছে হৈমি। নতুন বউদের দিয়ে বিয়ে প্রথম দিন বাড়ির কোনো কাজ করানো হয় না। বউ চুপচাপ বসে থাকবে আর সকলে এসে নতুন বউ দেখবে। হৈমির এই বিষয়টা খুব ভালো লাগে। এবারে প্রত্যেকটা মানুষ খুব ভালো, শুধু একজন বাদে, ভাবলো হৈমি। সূচনার রুমে এসে
হৈমি আর রাফিদকে হালকা নাস্তা পানি করলো। নাস্তা করার সময় সব কাজিনরা মিলে টুকটাক গল্প গুজব করছে। হৈমি গল্প করছে, কিন্তু তার যেন কেমন বুক ধুরুং ধুরুং করছে। এমন ফিলিংস আগে হয়নি। রুদ্রকে ওভাবে দেখার পর থেকে তার বুকের ভিতর ধুরু ধুরু শুরু হয়েছে। আর সেই ধুরু ধুরুতে যোগ হয়েছে ভয়। মনে মনে ভাবলো, একটু সাবধানে থাকতে হবে, নয়তো গালে আরও কয়েকটা পড়তে পারে। বিয়েবাড়ি অতগুলো লোকের সামনে যে থাপ্পড়টা লাগাতে পারে, সে তা সব পারবে। এখন তো এটা তার নিজের বাড়ি। ও মাই গড, আমি নয়না আপুর কাছাকাছি ছাড়া হবই না। রেদওয়ান শেখ ফোন দিতে রাফিদ রুম ছেড়ে বেরিয়ে আজ বাড়িতে বৌভাতের অনুষ্ঠান। রুদ্র 10টা-11টার আগে ঘুম থেকে উঠবে না। উঠলে সে বাড়ির কোনো কাজে হাত লাগাবে না। যতই লোকজন থাকুক না কেন, নিজেদের কাজ নিজেরা হাত পা লাগাতে হয়। রাফিক দিয়ে প্যান্ডেলে লোকদের দিক নির্দেশনা দিতে লাগলো। শেখ বাড়ির যে কোনো অনুষ্ঠানে বেশ বড়সড় আয়োজন হয়, আর এটা তো বাড়ির বড় ছেলের বিয়ের অনুষ্ঠান। আয়োজনে কোনো ত্রুটি রাখছেন না রেদওয়ান শেখ। হৈমি যখন রুমের দরজায় বেরিয়ে যায়, তখনই চোখ খুলে তাকায় রুদ্র। ছোটবেলা থেকে তার ঘুম বেশ হালকা। সে যখন ঘুমায়, তার রুমে কেউ এসে হাঁটাহাঁটি করলে তার ঘুম ছেড়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আজ তার মা বা দাদি আসেনি, এসেছে সেই মেয়েটা। বিয়েবাড়ির যে মেয়েটাকে প্রথমবার দেখে তার হৃৎস্পন্দন কেঁপে উঠছিল। রাতের আকাশে হাজারো তারার ভিড়ে একটা চাঁদ যেন সকলের দৃষ্টি আকর্ষণ করে, তেমনি হৈমি সকলের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি রুদ্রের দৃষ্টি আকর্ষণ করছিল। প্রথম দেখায় ভালো লাগা, খারাপ লাগা উভয় ফিলিংস হয়েছে রুদ্রর। খারাপ লাগা ফিলিংস হওয়ার কারণ দুটো। বাচ্চা মেয়েটা একটু বেশি মুখ চালিয়েছে। দ্বিতীয়ত, অত্যাধিক পরিমাণ সাজগোজ করছে। বডি স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছিল 15-16 বছর বয়স। এ বয়সে মেয়েদের দিকে ছেলেদের আলাদা একটা আকর্ষণ থাকে, আবার কারো কারো থাকে কুনজর। সব দিক বিবেচনা করে রুদ্র নিজেকে সামনে রাখতে পারেনি। মাথা গরম হয়ে গেছে। সেকেন্ড টাইম মারতে ইচ্ছা ছিল না, তবুও তার হাত স্পর্শ করতে আসায় কন্ট্রোল করতে পারেনি নিজেকে। একটি ছেলের হাত একটি মেয়ে এত সহজে কিভাবে ধরতে পারে? লজ্জা বলাতেই নেই ভাবতে রাগ হচ্ছিল ভীষণ। কিন্তু এখন যা ঘটলো তার অর্থ কী? বেডরুম না হলে আবার কয়েকটা লাগিয়ে দেওয়া যেত, কিন্তু বাচ্চা মেয়ে তার বেডরুমে এসেছে। যতই হোক সে পুরুষ মানুষ, এ সময় গায়ে হাত দেওয়া ঠিক হবো না। তার উপর সে পোশাকবিহীন ছিল, শুধু 3/4 প্যান্ট পরা ছিল। মেয়েটি যখন তার খুব কাছে এসেছিল, কেন জানি না চোখ মেলতে ইচ্ছে করছিল না। অদৃশ্য কোনো এক শক্তি তাকে চুপচাপ থাকতে বাধ্য করছিল। এত বড় একটা কাজ ঘটলো, মেয়েটা তবুও সে চুপচাপ ছিল। কিন্তু কেন? সে তো এমন নয়। পাশে রাখা কাগজটা হাতে নিল। হৈমির লেখাগুলো পড়ে রুদ্রের মেজাজ গরম হয়ে গেল। একে তো অন্যায় করে, তার উপর লিখেও জানান দিয়ে গেছে। ভয়ডর লজ্জার মাথা খেয়ে এসেছে নাকি মেয়েটা? মেয়েটার মাথার স্ক্রুর কি সমস্যা আছে? মানসিক সমস্যা আছে, নাকি শিক্ষা দীক্ষার অভাব আছে? ভাবল রুদ্র। নিজের কাটা চুলগুলো হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখলো কিছুক্ষণ। চোখ দুটো লাল বর্ণ হয়ে গেছে তার। এত বছর কেউ যা সাহস করেনি, এই মেয়েটা সেই সাহস করছে। মেয়েটা এখন ঠিক কী করা উচিত? সকলের সামনে পরপর কয়েকটা লাগানো উচিত, তাই ভাবছে রুদ্র। রুদ্রর দাদি এসে নয়নার সাথে রসিকতা করছে। হৈমি বেশ মজা লাগছে দাদির কথাগুলো। দাদি নানা রকম গল্প করার পাশাপাশি বেশ জ্ঞান দিল নয়নাকে। শোনো মেয়ে, বিয়ের জীবনে গুরুত্বপূর্ণ একটা জীবন। জন্ম, মৃত্যু, বিয়ে মানব জীবনে 3টি গুরুত্বপূর্ণ অধ্যায়। জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে। আজ দুনিয়াতে নিজের বংশ বিস্তার করতে গেলে, নিঃসঙ্গ জীবন কাটাতে না চাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। নয়নার দাদির কথাগুলো মনোযোগ দিয়ে শুনল হৈমির মনটা খারাপ হয়ে গেল। মলিন চোখে দাদির দিকে তাকালো। দাদি আবারও বলল, বিবাহ একটা প্রকৃতিগত বিধান। সৃষ্টি জগৎকে বৈধ উপায়ে প্রবহমান কেবল বিবাহ দ্বারাই সম্ভব হয়েছে। মহান আল্লাহ তাআলা বৈদিক উপায়ে মানুষের জৈবিক চাহিদা পূরণের নিমিত্তে বিবাহ ছাড়া বিকল্প নেই। বিবাহ সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ একটি অংশ, আর বিবাহ বিচ্ছেদ সমাজে ঘৃণিত একটি অংশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিবাহ করেন তিনি তার জীবনের অর্ধেক ধর্ম পালন করেন। কথাটা শোনামাত্র হৈমি বলে উঠল, আচ্ছা দাদি, যদি কেউ কখনো বিয়ে না করে তাহলে কি কোনো ক্ষতি হবে? বিয়ে ছাড়া কি কেউ দুনিয়াতে বাঁচতে পারে না? দাদির মুখে হাসি রেখে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, এ আবার কেমন কথা? বিয়ে হলো সামাজিক বন্ধনের সৃষ্টি। বিয়েবিহীন থাকা ইসলাম সমর্থন করে না। যা ইসলাম সমর্থন করে না, তা আমরা কেন সমর্থন করব? রুদ্রের মামাতো বোন বলল, কেন গো, তোমার বুঝি বিয়ে করার ইচ্ছে নেই? হৈমি মৃদু হাসলো, কিছু বলল না। নয়না খানিকটা বুঝে গেল। দাদি, ভালো ছেলে দেখুন তো, আমার এই মিষ্টি বোনটার জন্য এক্ষুনি বিয়ে দিয়ে দিতে হবে। শোভন বলল, চোখের সামনে ছেলে থাকতে আবার নতুন করে ভালো ছেলে দেখতে হবে কেন ভাবি? দাদি ভুরু নাচিয়ে বলল, বাবা, পাত্রী একখান পাত্র কয়েকখান, টানাটানি করিস না, আবার ছিঁড়ে যাবি গো। রুদ্রের আরেক মামাতো ভাই রিপন বলল, না না নানি, আমার 2 নয়নে আর এক নয়ন চাই শুধু। শোভন হেসে বলল, বুঝলে ভাবি, তোমার বোনটাকে কেউ একজন খুব মিস করছে। রুদ্র শাওয়ার নিয়ে বেরিয়ে আসতে সূচনা হাত কাঁপতে শুরু করলো।
চায়ের কাপ পিরিজের উপর লড়পড় করছে। মৃদু শব্দ পেয়ে রুদ্র পিছনে ঘুরতে সূচনা কাঁপাকাঁপি অবস্থা দেখতে পেয়ে রুদ্র ভুরু কুচকে সূচনার দিকে তাকিয়ে এগিয়ে গেল। সূচনা হাত কাঁপতে আছে, বড় বড় চোখকে চেয়ে আছে। রুদ্র মুখে গম্ভীর ভাব নিয়ে বলল, চাটা রেখে রুম থেকে বের হ। সূচনা ভয়ে বিছানার পাশে টেবিল ল্যাম্পের পাশে চায়ের কাপ রাখলো। রুদ্র কাবার থেকে সাদা রঙের কাবুলি বের করে পিছন ঘুরতে সূচনা ভয়ের চোখে চেয়ে আছে। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, কথা কানে যায় না? এভাবে দাঁড়িয়েছিস কেন? সমস্যা কি? হালকা ধমক দিল। সূচনা খানিকটা কেঁপে উঠল, কাপা গলায় বলল, তোমার চু। বাকিটা বলার আগে রুদ্র চিৎকার করে বলল, শাট আপ, একটা কথাও বলবি না তুই। ওই মেয়েটা তোর সাথে ছিল না? তোর পাশ থেকে উঠে আমার রুমে এসে এসব কাণ্ড করে গেল। তুই কি মরেছিলি? সূচনা চোখ দিয়ে টপটপ করে জল বেরিয়ে এলো। ঘুম ভাঙার সাথে সাথে ধমকাধমকি করছে কাকে বলতে সুরভি বেগম আর রুদ্রের দুই মামি রুমে এলো। সূচনা কাঁপা কাঁপা গলায় বলল, এসব হৈমি করছে কখন, কিভাবে? রুদ্র এবার আরও জোরে ধমক দিয়ে বলল, সেই কৈফিয়ত কি এখন তোকে দিতে হবে আমায়? সুরভি বেগম ধমকে বলল, রুদ্র চুপ, বাড়ি ভর্তি মেহমান, কি শুরু করছিস ঘুম থেকে উঠে? বলেই থেমে গেল। ছেলের দিকে অবাক হয়ে চেয়ে বলল, তোর চুল কই? এমন ছোট হয়ে গেল কি করে? রুদ্র এবার দ্বিগুণ খেপে গিয়ে সবাইকে রুম থেকে বের করে দিল। সুরভি বেগম সূচনাকে বলল, হৈমি, এটা কখন করলো খালামণি? আমি তো কিছুই জানি না। সুরভি বেগম হাঁটা পা থামিয়ে বড় বড় চোখে করে অবাক স্বরে বলল, কী কো? হৈমি করছে? রুদ্রের মামি বলল, মেয়েটা বেশ বিচ্ছু, কথা শুনলে বোঝা যায়। তাই বলে এত দুঃসাহস, অন্যের বাড়ি এসে এমন কাজ করে ফেলছে। রুদ্র যে মানুষ না জানি কি হয় আবার। মেয়েটা এবার কড়া কথা শোনানো উচিত। নয়না সব শুনে হৈমির দিকে রাগি চোখে তাকালো। সূচনা বেশ রেগে আছে হৈমির উপর। বাড়ির অর্ধেক মানুষের হৈমির উপর প্রচণ্ড বিরক্ত রয়েছে। সুরভি বেগম রাফিদা রাদওয়ান শেখ বলেন, যাক ভালো হয়েছে, এমনিতে তো কাটতো না। হৈমির দুষ্টামির জন্য হলে এবার চুল সাইজে রাখবে। সকলের মন খারাপ বিরক্তিকে তোয়াক্কা না করে হৈমি বলল, তোমরা কেন মন খারাপ করছো? আমি তো আন্টির জন্যই করলাম। কেমন ছেলে রে বাবা, নিজের বাড়ির লোকের কথাই শোনে না। তাই তো আমি নিজ দায়িত্বে নিয়ে কাজটা সেরে দিলাম। ড্রয়িং রুমে সকলের মাথায় হাত। এই মেয়ে কি ভয় পায় না নাকি? রুদ্রের বড় মামি বলল, অন্যের বাড়িতে এসেছো বান্ধবীর বোনের শ্বশুরবাড়ি, মুখ তো কম চালাও না। বাড়ির ছেলের ঘরে ঢুকে এমন কাজ করতে লজ্জা করলো না? নয়না মাথা নিচু করে ফেললো। হৈমি থতমত খেয়ে জোরপূর্বক হাসি রেখে বলল, এটা তো নয়না আপুর শ্বশুরবাড়ি, আর সম্পর্কে উনি আমার বেয়াই হয়, একটু মজা তো হতেই পারে। তাছাড়া আমি শুনেছিলাম অমন চুলের জন্য ওনার মা কষ্ট পায়, তাই ভাবলাম আমি কেটে দিলে ওনার মা খুশি হবে। রুদ্রের মামি বলল, বাহ, এবারে সকলে খুশি করার দায়িত্ব তুমি নিয়ে নিয়েছো। সুরভি বেগম বলল, আহা ভাবি থাক না, বাচ্চা আমি বুঝতে পারিনি। নয়নার চোখ দুটো চিকচিক করছে। হৈমির মুখটা মলিন হয়ে গেছে। উপর থেকে সবটা দেখলো রুদ্র। সকলে যখন কাজে চলে গেল নয়নাকে নিয়ে, তখন সূচনা উপরে আসছিল। হৈমি মাথা নিচু করে পিছন পিছন গেল। নয়না সূচনা রুমে ঢুকতে হৈমি দরজা অবধি পা রাখতে তার বাহু ধরে কেউ একজন টান দিয়ে পাশের রুমে ঢুকে দরজা লক করে দিল। হৈমির চোখ মুখ খিচে চেঁচিয়ে বলল, এই কে রে? আমাকে এভাবে টান দিলি? কি লোহার মতো হাত মাইরি, ও কি লেগেছে? আহারে আমার হাতটা আর নাই রে। কোন ডিপজল এখন করলি রে? এমনিতে এখন আমার মুড অফ বলে উপরে তাকাতে চমকে গেল। ভয়ে থতমতাকে এক ঢোক গিলে পিছনে তাকিয়ে দেখলো দরজা লক। তার পিঠ সম্পূর্ণ দেওয়ালে ঠেকেছে। সামনে তাকাতে রুদ্রের রাগী গম্ভীর মুখটা দেখে গলা অবধি বুক অবধি শুকিয়ে গেল। রুদ্র ভয়ঙ্কর চোখে চেয়ে আছে, যেন এক্ষুনি গিলে খাবে তাকে। এতটা কাছে এসে সে সরে যাওয়ার কোনো উপায় নেই। হৈমি ভয়ে ভয়ে তোতলাতে তোতলা বলল, দেখুন দাদা, সাদা ভূত আমাকে ছেড়ে দিন, নয়তো আমি চেঁচাবো। রুদ্র সাদা কাবলি পরা আছে, তাই সাদা ভূত বলল হৈমি। এত বড় গাম্বাস পুরুষ হয়ে আমার মতো অবশ শিশুকে নির্যাতন করতে পারেন না আপনি। আমি আপনার নামে মামলা করব। আপনি যদি আমার দোষ ধরেন তাহলে আমি আপনাকে ভালো তেল শ্যাম্পুর নাম বলে দিব। এগুলো লাগালে আপনার চুল আবার বড় হয়ে যাবে, সিল্কি মজবুত হয়ে যাবে। প্লিজ আমায় ছেড়ে দিন। রুদ্র দু হাতে দরজা খানিকটা ধাক্কা দিয়ে শক্ত করে চেপে হৈমিকে আবদ্ধ করে ফেললো। হৈমির চোখ বড় বড় করে উপরে তাকালো। দম আটকে যেন এবার মরণ হবে হৈমির। ভারী নিঃশ্বাস নিতে নিতে বলল, এত লম্বা হাত কে বলেছে? ঘাড় আমার বাঁকা হইয়া গেল। এভাবে কি তাকিয়ে থাকা যায়? ঘোড়ার ডিম। যেতে দিন আমায়, আমি চেঁচামেচি করব। সবাই ডাক করে বলবো আপনি আমার ইজ্জত হরণ করার এভাবে টেনে নিয়ে এসেছেন। রুদ্রর গাঢ় চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ, মুখ বন্ধ রাখো বলেই আগাগোড়া তাকালো হৈমির দিকে। লেডিস জিন্স সাথে লেডিস শার্ট পরে হৈমির হাঁটুর উপর অবধি লম্বা চুল, দুই সাইডের দুটো ঝুঁটি করে কাঁধের সামনে নামিয়ে রেখেছে। আগাগোড়া বেশ ভালো মতো দেখে নিয়ে বলল, পরিবার থেকে কি কোনো শিক্ষা দীক্ষা দেওয়া হয়নি মেয়েদের কীভাবে চলতে হয়, কীভাবে নম্র ভদ্রতা বজায় রাখতে হয়? তা কি তোমার মা বাবা শেখায়নি? হৈমি স্তব্ধ হয়ে রইল। মুহূর্তে তার সকল চঞ্চলতা থেমে গেল। শুধু সে নিশ্চুপ হয়ে গেল না, নিশ্চুপ হয়ে গেল তার চোখ মুখ হাত পা সব। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, সারাক্ষণ তো পটপট করো কেন? সমস্যা কি?
মাথার সমস্যা থাকলে বলো, পাগলাগারোতে অ্যাডমিট করে আসি। একটা ছেলের রুমে ঢুকে পড়ল, কারো ঘরে ঢুকলে নক করতে হয় তা জানো না? নাকি এসব ভদ্রতা সভ্যতা শেখানো হয়নি তোমাকে? কারো ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করতে হয় না তা জানো না? নিজেকে সকলের সামনে জোকার সাজাতে খুব ভালো লাগে, তাই না? তোমার এইসব জোকারের মতো আচরণগুলো কিছু ইডিয়েটরা হজম করে কিভাবে তাই ভেবে পাই না আমি। আমার রুমে এসে বাদরামি করার দুঃসাহস কোথায় পেলে তুমি? সব জায়গায় এসব চলে না। মেয়ে বলে হাড়গোড় ভেঙে দেয়নি, নয়তো এতক্ষণে হসপিটালে বেডে থাকতে। হৈমি চুপ। রুদ্র কিছুক্ষণ থেমে আবারও বলল, এই মুহূর্তে তোমার সাথে আমি ঠিক কী কী করতে পারি ধারণা নেই তোমার। বলে আরেকটু এগিয়ে গেল, মাথাটা বেশ ঝুঁকে হৈমির মুখোমুখি। তার ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে হৈমির ঠোঁট জোড়ায় বেশ শক্ত করে চেপে লিপস্টিক মুছতে লাগলো। আর বলল, সঙ্গের মতো নেক্সট টাইম যেন সাজতে না দেখে, মাইন্ডেড। হৈমি কেঁপে উঠল, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল, কান দিয়ে শোষো করে গরম বাতাস বয়ে যাচ্ছে, মাথায় প্রচণ্ড চাপ পড়ছে। রুদ্র পুরোপুরি হৈমি লিপস্টিক মুছে দিয়ে হৈমির দিকে তাকাতে চমকে গেল। এই মেয়ে আবারও কাঁদতে জানে, ইন্টারেস্টিং। সারাক্ষণ এত পটর পটর করে, এইটুকুতে আবার অবস্থা বাঁকা। হাসলো রুদ্র, আর একটু কাছে চলে গেল, মৃদু ধমক দিয়ে বলল, তোমার মতো হাঁটুর বয়সী মেয়ের ইজ্জত নিয়ে নিজের ব্যক্তিত্বে কালি লাগানোর বিন্দু ইচ্ছে আমার নেই। তবে শাস্তি তো ভোগ করতে হবে। এত বড় অপরাধের শাস্তি সিম্পল থাপ্পড় হতে পারে না। শাস্তির জন্য নিজেকে প্রিপেয়ার করার সময় দিলাম। ভালোবাসায় বন্দিনী প্রথম পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।